নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি আবারও অনুব্রত মণ্ডলের গড়ে, কারণ গতকালই আমরা দেখিয়েছিলাম কৃষিমন্ত্রীকে প্রকাশ্যে অপদার্থ বলে ভর্ৎসনা করেছিলেন অনুব্রত মণ্ডল। শনিবার সেই কৃষিমন্ত্রীকেই রামপুরহাটের প্রার্থী হিসেবে ঘোষণা, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা অনুব্রত মণ্ডলের। অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তো তুমি? শুক্রবার ফেল, শনিবার পাস। শুক্রবার অপদার্থ ভর্ৎসনা, শনিবার প্রার্থী ঘোষণা। শুক্রবারের পর শনিবার রামপুরহাটে ফের এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং আশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্থানীয় বিধায়ক তথা কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ বলে ভর্ৎসনা। শনিবার একেবারে ইউটার্ন। আর মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট আশিস ব্যানার্জি পারবেন তো? কথা দিচ্ছেন? আশিস ব্যানার্জি আমাদের যে ক্যান্ডিডেট, তাকেও ভালোবাসেন তো? ভালো লোক তো? এবারে ভোটটা তো দিদির ভোট, উনি দাঁড়াবেন, ওনাকে ভোট দেবেন তো? অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি। শুক্রবার রামপুরহাটের এই মঞ্চ থেকেই রণংদেহী অনুব্রত মণ্ডল প্রকাশ্যে কৃষিমন্ত্রীকে অপদার্থ বলে ভর্ৎসনা করেন। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তো তুমি? এ নিয়ে শুরু হয়ে যায় জোর বিতর্ক। তার পার্টির যারা এমএলএ এমপি তাদেরকেও সম্মান দেন না উনি, বাকিদের তো ছেড়েই দিন যে ধরনের কথাবার্তা বলেন। শুক্রবারই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন অনুব্রত। আজকে মঞ্চে কৃষিমন্ত্রীকে অপদার্থ বললেন। কে কে বললো? না না, মিথ্যা কথা। প্রকাশ্য মঞ্চে অপদার্থের মতো বিশেষণ শোনার পরেও আসরে নামতে হয় কৃষিমন্ত্রীকে। সভাপতির সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে দাদা ভাইয়ের সম্পর্ক। অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি। 24 ঘন্টা পেরোতে অনুব্রতর প্রথমে মলম, তারপর অস্বীকার। আমি যা বলেছি আনারুলকে বলেছি, আশিসদাকে বলেছি তুমি মন্ত্রী আছো দেখো, এটা বলেছি। রামপুরহাট কলেজে বাংলার অধ্যাপক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট থেকেই 4 বারের বিধায়ক, এখন কৃষিমন্ত্রী। তাকেই প্রকাশ্যে অনুব্রত মণ্ডল যেভাবে অপদার্থ বলে ভর্ৎসনা করেছেন তা মেনে নিতে পারছেন না আশিসের ছাত্ররা। ফেসবুকে তারা সমালোচনায় সরব। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। গতকাল বিজেপি অনুব্রত মণ্ডলকে খোঁচা দিতে ছাড়েনি, আজও সুযোগ ছাড়ল না বিজেপি। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে বলছেন অপদার্থ। তার মানে মমতার বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, গুরুত্বপূর্ণ সদস্যকে অপদার্থ বলছেন। তার একজন জেলার দায়িত্বের লোক, মন্ত্রীর দায়িত্ব সারা পশ্চিমবঙ্গের, সেইখানে তাকে অপদার্থ বলার পরে আবার মন্ত্রী বলছেন ওটা কিছু নয়, ওটা কিছু নয়, যাকে যাকে। এটা কি চলছে? সার্কাস? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা না মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্কাস সভা? চলে যাব কালিয়াগঞ্জে। রাজ্য সরকারের থেকে 50,000 ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। প্রত্যেকটি পুজো কমিটি পাবে 50,000। এছাড়াও পুরো কর্তৃপক্ষ দেবে আরও 10,000। কালিয়াগঞ্জে এই পুজো অনুদান ঘোষণা হতেই বিতর্ক শুরু। বিজেপির দাবি এসবই আসলে ভোটের আগে ভেট। সিপিএম এর প্রশ্ন, পরিযায়ী শ্রমিক যারা না খেতে পেয়ে মরছেন তাদের কেন টাকা দেওয়া হচ্ছে না? করোনাকালে পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। তার চেক শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হয়। আর এদিনই তৃণমূলের কালিয়াগঞ্জ পুর প্রশাসকের ঘোষণা, এলাকার 56টি পুজো কমিটিকে 50,000 টাকা ছাড়াও অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়া হবে। সমস্ত ক্লাবকে অনুরোধ করেছি যে চালার জন্য কোথাও জুলুম না করে আমরা নিজস্ব তহবিল থেকে আমরা সমস্ত পুজো কমিটিতে 10,000 টাকা করে আর্থিক সাহায্য করবো। আমাদের পূজা কমিটিতে 10,000 টাকা দিলে অনেকটাই উপকার হবে, কারণ এবার চাঁদা কালেকশন বা সেরকম হবে না। এটা ওনার একটা খুব সুন্দর উদ্যোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। 2018 সালের পঞ্চায়েত ভোট থেকেই একটু একটু করে পদ্ম ফুটেছে কালিয়াগঞ্জে। 8টির মধ্যে 7টি পঞ্চায়েত দখল করে বিজেপি। 2019-এর লোকসভা ভোটে রায়গঞ্জেও ফোটে পদ্ম, কিন্তু তারপর এনআরসি আতঙ্কে কিছুটা হলেও হাওয়া ঘোরে সীমান্তবর্তী কালিয়াগঞ্জে। এখানে 20% কাছাকাছি সংখ্যালঘু ভোট, প্রায় 50% রাজবংশী ভোট। এখানে বিজেপির গলার কাটা হয়ে ওঠে এনআরসি আতঙ্ক।
প্রায় 2 লক্ষ ভোটারের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটে গত বছরের উপনির্বাচনে। বিরোধীদের দাবি এহেন কালিয়াগঞ্জ ধরে রাখতে তৃণমূল মরিয়া, তাই ভোটের আগে ভেট টাকা দিয়ে ক্লাবগুলিকে হাতে রাখতে চাইছে। দিদি এবং দিদির ভাইয়েরা কোনো জায়গায় 50,000, কোনো জায়গায় আরও 10,000 এক্সট্রা করে 60,000 দিচ্ছে। বিধানসভা নির্বাচনে, পৌরসভা নির্বাচনে তাদের বড়াঢুকি ঘটবে। পুজো অনুদান ঘিরে পুজোর আগে এভাবেই উত্তাল কালিয়াগঞ্জের রাজনীতি। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পাল, নিউজ 18 বাংলা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গিয়েছিলেন আজকে বর্ধমানের জামালপুরে, আর সেই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। রাস্তায় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। দুপক্ষের মধ্যে হাতাহাতি, ইট বৃষ্টিতে ধুন্ধুমার বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত তৃণমূল বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগেও আমি এখানে এসেছি, তখন কেউ আক্রমণ করতো না, কারণ তখন বিজেপি ছোট ছিল। বলা হয়েছে আপনারা পরিশ্রম করছেন, এসেছেন, তাই টিএমসি ভয় পেয়ে গেছে, কিছু গুন্ডাকে লাগিয়েছে। আমি বললাম যে 10-20টা ছেলে ছিল তোমাদের, তাদের সাহস কি করে হয় আমাদেরকে ইট মারার? আমাদের সঙ্গে যে 300 যুবক ছিলেন, তারা যদি তার উপর দিয়ে মারিয়ে চলে যেত, খুঁজে পাওয়া যেত? ধান মারানো করে মারিয়ে দিত। পার্টি অফিসের সামনে চেঁচাচ্ছ, পার্টি অফিসের এক একটা ইট খুলে করে হাতে হাতে নিয়ে আসতে পারি আমরা, পারি কিনা? কিন্তু আমরা লোকের পার্টি অফিস দখল করি না। আমরা ক্ষমতা দখল করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের সুরক্ষা আর সম্মান ফিরিয়ে দিতে চাই। যদিও দিলীপ ঘোষের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের বর্ধমান গ্রামীণ জেলা সভাপতি স্বপন দেবনাথ। তারা করেছে, বিজেপির নিজের লোকেরাও করতে পারে। ওদের তো অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওদের তো অনেক গোষ্ঠী আছে, নবপূর্ণ। ওদের সেই গোষ্ঠীদ্বন্দ্বের অন্য গোষ্ঠীর লোকেরাও করতে পারে, এখানে তৃণমূল এরকম করতে পারে বলে আমি বিশ্বাস করি না। টিটাগড়ে মনীষ শুক্লা খুনের পর থেকে অর্জুনের নিশানায় নির্মল ঘোষ। আবারও নির্মল ঘোষকেই টার্গেট করলেন অর্জুন সিং। মনীষ খুনে নির্মলই মাস্টার মাইন্ড, অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিং এর। শিলভদ্র দত্ত সম্ভবত খুনের কথা জানতেন, খুনের আগের দিন ফোন বন্ধ রেখেছিলেন শিলভদ্র, দাবি অর্জুন সিং এর। পানিহাটিতে মার্ডারের পরে নান্টু ঘোষ 2000 টাকা মিষ্টি আনিয়েছে। আজকে নান্টু ঘোষ যে রাস্তায় হাঁটছেন, নিজের ছেলেকে গুন্ডা বানিয়েছে, আর মনীষ শুক্লাকে খুন করে ভাবছেন কি টিটাগড়ে দখল করে নেবেন। কেন পানিহাটি মানুষ আজ ওনাকে ভোট দেবে না, তার জন্য উনি টিটাগড়ে দাঁড়াবার জন্য চেষ্টা করছেন, আর টিটাগড়ে উনি নাকি জিতবেন। মূর্খের স্বর্গ বাস করছেন। উনি বললেন আমি আমার 10 দিন মোবাইল বন্ধ থাকবে, তার মানে শিলভদ্র দত্ত এই খবরটা হয়তো ওনার কাছেও ছিল। কোন খবরটা? এই মনীষ শুক্লা যে খুন হবে। আমার মনে হচ্ছে, কেন ওনার ফোনটা বন্ধ হয়ে গেছিল 3 তারিখ থেকে, আর ওনার কোনো এখন পর্যন্ত বয়ান আসেনি। 4 তারিখে ঘটনা ঘটলো, ঘটনাটা 4 তারিখে ঘটলো, তাহলে কিছু না কিছু রহস্য আছে। হয়তো ভয়ে উনি বন্ধ করে চলে যেতে পারেন, এটাও হতে পারে। নান্টু ঘোষের সঙ্গে লড়ার ক্ষমতা ওনার নেই, বা নান্টু ঘোষের বিরুদ্ধে ওনার বলার ক্ষমতা নেই। এর আগে নির্মল ঘোষ অস্বীকার করেছিলেন, অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন, তবে আজকে বললেন বিচারাধীন বিষয়, কোনো মন্তব্যে নারাজ। বললেন আইন আইনের পথে চলবে। আমি আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস হিংসা এবং খুনে বিশ্বাস করে না। আমি এখনও বলছি যে কোনো মৃত্যু বেদনাদায়ক, এবং তার জন্যে পুলিশ, সিআইডি সবাই মিলে তদন্ত করছে। তদন্ত চলাকালীন আমাদের পক্ষে আর একটি কথাও বলা সমীচীন হয় না। আইন আইনের পথ ধরে চলবে। কে কি বলছে, তো সকাল থেকে রাত পর্যন্ত 14টা কথা বলছে, কি বলছে আমি বুঝতে পারছি না। যেদিন কেউ হত্যা হয়, এখানে রাত 9টা, 9:30 সাংবাদিক ভর্তি ছিল, আমরা এখানে চা খাবে না বলছে, এখানে মিষ্টিমুখ করা হয়েছে। এটা একটা নোংরামো রাজনীতি ও করছে, তার ফল পাবলিক ওকে বুঝিয়ে দেবে। অর্জুনের টার্গেট শিলভদ্র দত্ত, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। সেই দিনের কথা না, যদি আমার ফোন যে হয়েছে, ফোনের কল লিস্ট বের করুন। যদি একদিনও 1 সেকেন্ডের জন্য ফোন বন্ধ থাকে,
তাহলে পরে আমাকে বলা যেতে পারে। আর দেখুন, আমি গুরগাঁও এসেছি এবং সবাই জানে, অনেকদিন ধরেই বলেই এসেছি, আমার দলেরও সবাই জানে, আমার এলাকারও অনেক লোক জানে। আর আমার ফোন যদি একদিনের জন্য 1 মিনিটের জন্য বন্ধ থাকে তাহলে সব হয়, কিন্তু আমি এ নিয়ে কোনো কমেন্টস করতে চাইছি না। আমার ফোন বন্ধ থাকে না, 24 ঘন্টাই খোলা থাকে। এবারে যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তাতেই স্পষ্ট চাকরির বাজারের কি অবস্থা। মালদায় বন সহায়ক পদে ইন্টারভিউ দিতে ভিড় MA, BEd, PhD ডিগ্রিধারীদের। 8 পাশ করলেই যেখানে যোগ্যতা মানের চাকরি বন সহায়ক, চুক্তিভিত্তিক 20টি শূন্য পদে নিয়োগ। 1 বছরের জন্য চুক্তিভিত্তিক 20টি শূন্য পদে ভিড়ে উধাও করোনা বিধি তো বটেই, লাইনে দাঁড়াতে বচসা, ধাক্কাধাক্কি। শুধু তাই নয়, MA, BEd, PhD ডিগ্রিধারীরাও ভিড় করলেন। এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার খবর। এখানে শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে, কিন্তু এখানে PhD, MPhil, নেট সেট এগুলো দেওয়া অনেক ক্যান্ডিডেট আছে। এখানে বন দপ্তরের সহায়ক পদে নিয়োগ করা হবে। 2000 টোটাল ভ্যাকেন্সি, তার জন্য 20 লক্ষ অ্যাপ্লাই করেছে। এখন ইন্টারভিউ দেবো, কার হবে দেখা যাক। অ্যাকচুয়ালি এখানে 8 পাস বলেছিল, মিনিমাম বলেছিল 8 পাস মনে হয়। আমি গ্র্যাজুয়েট। অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। এই ভাইরাসের সময় এত ভিড়, না 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 কিচ্ছু নেই। যোগ্যতা 8 পাস। এখানে MA পাসও আসছে, আবার PhDও 2-4 জন পাওয়া গেছে। তারা বলছে যে আমরা চাকরি পাচ্ছি না, আমি এই জন্য অ্যাপ্লাই করেছি। লোকাল ট্রেন চলছে না, স্টাফেদের জন্য ট্রেন চালানো হচ্ছে রেলের পক্ষ থেকে। এই স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের ভিড় ঠেকাতে স্টেশনে স্টেশনে মোতায়েন RPF, GRP। সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুরের মতো শহরতলির বড় স্টেশনগুলিতে নিরাপত্তা কড়াকড়ি। স্টেশনে এন্ট্রি পয়েন্টগুলিতে চেকিং, পরিচয়পত্র দেখিয়ে মিলছে ঢোকার অনুমতি। তবে নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে আজও স্পেশাল ট্রেনগুলিতে উঠে পড়েন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকালে সোনারপুর স্টেশনে এমন একটি বিশেষ ট্রেনে ওঠা সাধারণ যাত্রীদের নামাতে গিয়ে আক্রান্ত হন GRP এবং RPF কর্মীরা। তারপরই স্টেশনে স্টেশনে কড়াকড়ি। কি করো, কোনো মজবুরি, কোম্পানি কাজ করছি, কোনোভাবে পয়সাই দিচ্ছে না, আমাদের দিতেই চাইছে না, বলছে আসতে চাও, আসো না, আসো চলে যাও। এভাবে কি বলে জীবন যায় নাকি? জীবনে কোনো মানুষ আছে নাকি? রেল কর্মীরা যাবে, আমরা কি খাবো? আমাদের কোনো, তাহলে ওদের জন্য ট্রেনটা বন্ধ করে রেখে দিই। এখন আমরা তো খুব দনামনায় আছি, আমাদের উঠতে দেবে কি না দেবে। তারপরে কি করে যে এই 20-30 কিলোমিটার রাস্তা যাব, যেতে তো 170-80 টাকা লাগবে। এই লকডাউন বাজারে 170-80 টাকার জোগাড় করা খুব কষ্টকর, এটা কথার কথা নয়। কিন্তু এজমা টানের রোগ, আমি কিসে করে যাবো বলুন? এবারে এই অটো, টেকার ফেকারে জার্কিন, আর অত চাপে তো এই জন্যই ট্রেনে হেঁটে। বৃহস্পতিবার রাতে হাইড্রেনে পড়ে মৃত্যু। নিউজ 18 বাংলা খবর দেখানোর পর শনিবার টনক নড়ল শান্তিপুর পুরসভার। বাড়তি আলোর ব্যবস্থা হবে, খোলা ড্রেনের এলাকা চিহ্নিত করতে দ্রুত বসানো হবে গার্ডরেল ও স্ল্যাব। একাধিক আশ্বাস শান্তিপুর পুরসভার। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন শান্তিপুর পুরসভার এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় চক্রবর্তী। পথে মুচিপাড়া এলাকায় হাইড্রেনে পড়ে যান তিনি। 25 মিনিটের চেষ্টায় হাইড্রেন থেকে তাকে তোলা হলেও শেষ রক্ষা হয়নি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের দাবি ড্রেনের মুখ খোলা থাকাতেই বিপত্তি। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর টনক নড়ল শান্তিপুর পুরসভার। খোলা ড্রেন থাকা রাস্তাগুলিতে বাড়তি আলোর ব্যবস্থা, গার্ডরেল ও স্ল্যাব দিয়ে এলাকা চিহ্নিত করতে হবে। পরশু থেকে ওখানে গার্ডরেল করে দেওয়া হচ্ছে, মানে কিছুটা জায়গায়, মানে মেন জায়গাগুলোতে ওই পাইপ লাগিয়ে গার্ড করে দিচ্ছে, আর কিছু স্ল্যাবও লাগাচ্ছে যেগুলো ডেঞ্জার জায়গা আছে। আশা করছি কাল রবিবার হবে না, সোমবার থেকে কাজ হবে। শান্তিপুরে খোলা ড্রেনে ছড়াছড়ি, তবে ইতিমধ্যে সমস্যা সমাধানে পুরসভা তৎপর, দাবি বাসিন্দাদের। আজকে মাপ নিয়ে গেল, মোটামুটি দেখা যাক, বললো তো 1 সপ্তাহের মধ্যে করবে, এখন করবে কিনা ওরাই জানে। 1 সপ্তাহ না হওয়া পর্যন্ত ছিল না, 25 বছর 26 বছর হয়ে গেল, এই পোলটাই কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে লাইটটা লাগিয়েছে। শান্তিপুরে প্রশ্ন, কেন একজনের প্রাণ যাওয়ার পরে তৎপর পুরসভা? আগে থেকে সতর্কতা নিলে কি বিপদ এড়ানো যেত না? শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। 8 ঘন্টায় রহস্যভেদ।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রৌঢ়া খুনের কিনারা। পুলিশের দাবি বৌমার পরকীয়াতে বাধা দেওয়াতেই শাশুড়ি খুন। বৌমা ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দাসপুরের হুসনা বাজারে উদ্ধার হয় প্রৌঢ়ার দেহ। বাড়ি থেকেই পাওয়া যায় মৌসুমী গোস্বামীর রক্তাক্ত দেহ। কাটা ছিল গলার নলি। নিহতের স্বামী, ছেলে ও বৌমাকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, আর তাতেই 8 ঘন্টার মধ্যে খুনের কিনারা। শাশুড়িকে খুনের কথা স্বীকার করেছেন বৌমা সুস্মিতা। পুলিশের দাবি, কুলপুরোহিতের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতার। পরকীয়ার কথা জেনে যান শাশুড়ি মৌসুমী। পথের কাঁটা সরাতে খুনের ছক কষেন সুস্মিতা। শুক্রবার প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে খুন করেন। জিজ্ঞাসাবাদে সুস্মিতা জানিয়েছেন, প্রথমে বালিশ চাপা দিয়ে শাশুড়ির শ্বাসরোধ, তারপর ধারালো অস্ত্র দিয়ে কাটা হয় গলার নলি। এই বিষয়ে যেটুকু জানতে পেরেছি যে আমার মাকে কারা খুন করেছে, কিভাবে করেছে, আমার মিসেস আর আমাদের বাড়ির যে পুরোহিত দুজনে মিলে মাকে খুন করেছে। বৌমা সুস্মিতা ও তার প্রেমিক পুরোহিত গোরাচাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ জেরার মুখে অবশেষে সুস্মিতা ভেঙে পড়ে এবং সুস্মিতা জানায় যে সুস্মিতা এবং এই যে গোরাচাঁদ, এদের যে পারিবারিক পুরোহিত, এরা দুজনে মিলেই পরিকল্পনা করে এই শাশুড়িকে খুন করেছে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।